রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোভাবে চেনেন। কারণ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যের ওপর ভিত্তি করেই তার রাজনৈতিক ভিত্তি সূচিত হয়েছিল। সেই কারণের জন্য তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হলো লড়াইয়ের আর এক নাম। তো যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থহীন ভাষায় করেন। আজকে তিনি যখন অন্যায়ের প্রতিবাদ করছেন, সেটা স্বাভাবিকভাবেই বর্তমান রাজ্য সরকারের গায়ে লাগছে। আর সরকারের প্রধান থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই তার গায়েও লাগছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব পরিচয় থাকা দরুন উনি এটাও জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভের মধ্যে দিয়ে বিরোধিতা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু উনি যদি পথে নেমে আন্দোলন করেন তাহলে বর্তমান সরকার বিপদে পড়তে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা এমনি এমনি বলা হয় না। বিপ্লবের জ্বলন্ত অগ্নিশিখায় অগ্নিশুদ্ধ হয়ে তিনি অগ্নিকন্যা এই উপাধিটা পেয়েছিলেন। তাই শুভেন্দু অধিকারী তার মনের গোপন ভয় থেকে এই কথাটা বলেছেন। অ্যাকচুয়ালি এটা ভয়েরই বহিঃপ্রকাশ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেবেন না। এটা তো আমরা দেখেওছি যে উনি যখন বারুইপুরের যে ঘটনা ঘটে সেই সময় উনি সেখানে যেতে চেয়েছেন, পুলিশ দিয়ে পথ আটকানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, নানা রকম বিভিন্নভাবে হেকেল করা হয়েছে। এই কিছুদিন আগে উনি যখন ব্যারাকপুরে গিয়েছিলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার জেড প্লাস সিকিউরিটি পাওয়ার কথা, তা সত্ত্বেও সেখানে দেখা গেল যে দুষ্কৃতীরা তার উপর হামলা করেছে। আসলে উনি এই মুহূর্তে মানে বর্তমান সরকার এবং সরকারের প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দিশেহারা হয়ে গেছেন। চতুর্দিকে ওনারা এত সেম সাইড গোল করে ফেলেছেন যে নির্বাচনী প্রতিটা প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। 3 মাস অতিক্রান্ত, প্রায় 4 মাস হতে চলল, প্রতিটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। গোটা রাজ্য জুড়ে একটা চরম বিক্ষোভ দানা বেঁধে উঠেছে এবং হয়তো স্বাধীন ভারতের ইতিহাসে এটাই প্রথম কোন সরকার যে সরকার নির্বাচিত হওয়ার 3 মাসের মধ্যেই এতটাই অজনপ্রিয় হয়ে উঠেছে। এমতাবস্থায় যদি এই বিক্ষোভের মাঝে আবার মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন, তাহলে এই বিক্ষোভগুলো একটা ফরমেশনে চলে আসবে, একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলনের রূপ নেবে। সেই জিনিসটাকেই এনারা ভয় পাচ্ছেন, তাই আজকে এইসব হুমকি ধমকির পথে যাচ্ছেন। ওনাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই, এটাকে উপদেশ বলবো না, ওনারা বড় মানুষ, ওনাদেরকে তো আর উপদেশ দেওয়া যায় না, ওনাদেরকে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে মানে চাপা দিয়ে তো আর আগুন নেভানো যায় না। মানে আপনি আগুনকে ঘরের মধ্যে আটকে রেখে তো আর আগুন নিভবে না, আগুন সবকিছু পুড়িয়ে ছারখার করে দেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ ঠিক পথে নামা শুরু করেছেন এবং আগামী দিনে এই লড়াই, এই আন্দোলন আরো তীব্রতর আকার ধারণ করবে, যাতে এই সরকার ইতিমধ্যে যা যা অন্যায় করেছে সেই অন্যায়গুলো সবকিছু মানে এই অন্যায় করা সরকারের শেষ হবে। আসলে 15 বছর তো অগ্নিমিত্রা পালেদেরই কোনো খোঁজ খবর বা যোগাযোগ ছিল না। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল উনি নিজেও জানেন না, বা ওনার সরকারও হয়তো জানেন না যে 15 বছর ধরে বাংলার এই গরিব মানুষদের আশীর্বাদেতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চলেছিল। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যাবতীয় যা পূর্বতন সরকারের আমলের প্রকল্প যা যা ছিল, এই প্রকল্পগুলো এই গরিব মানুষদের কথা ভেবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। আজকে দেখা যাচ্ছে এই 3 মাসের মধ্যে এই নবনির্বাচিত সরকার, যারা বিপুল একটা জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে, তারা 3 মাসের মধ্যেই কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং সেটা কিরকম ভাবে লাটে তোলা হচ্ছে এটা প্রতিদিন বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং তার বিরুদ্ধে পথে নামছে, বিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন চলছে। তো
অগ্নিমিত্রা দেবীর এটা বলার কোনো নৈতিক অধিকার নেই, কারণ সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে এদের পেছনে তার সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বরং ওনার প্রশ্ন করা উচিত ছিল যে এই 15 বছরের মধ্যে 12-13 বছর তাদের পার্টির সরকার কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় সরকার চালিয়েছে, তো সেই সরকার বা সেই তাদের পার্টি পরিচালিত সরকার প্রতি পদে বাংলার রাজ্য সরকারের সঙ্গে বইমাত্র সুলভ আচরণ করেছেন এবং বিভিন্ন আর্থিক প্রতিবন্ধকতা লাগিয়েছেন। তো এটা ওনার নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশ্ন করা উচিত ছিল যে 15 বছর আপনারা কেন বা 12 বছর আপনারা কেন রাজ্য সরকারের পাশে থাকেননি। আর দেখুন, অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী, ওনার বেশ কিছু ব্যাপার স্যাপার বেশ রীতিমতো অদ্ভুত ধরনের। উনি আগের দিন গেলেন বন্যা দেখতে গিয়ে, ওনার হঠাৎ করে একটা মানে সেই মনের মধ্যে আনন্দ উদ্বেলিত হয়ে পড়লেন। বন্যার রূপ দেখে তিনি মানে এতই খুশি হয়ে গান করতে শুরু করে দিলেন। আবার ঠিক তার পরের দিনই দেখা গেল যে উনি রাস্তার মধ্যে একজন মা তার শিশুর জন্য দুধ গরম করছিলেন, সেখান থেকে তাকে তুলে দিলেন। তো এরকম একটা অদ্ভুত ডাইকোটমি, যে বন্যা দেখে যার আনন্দ হয় আর শিশুর দুধ গরম করছে একজন মা, সেটা দেখে যার রাগ হয়, তিনি আজকে আমাদের মাননীয় মন্ত্রী হয়েছেন। এটা আমাদের বঙ্গবাসীর কাছে একটা চরম হতাশার, একটা বেদনার ব্যাপার। ঠিক আছে, উনি মন্ত্রী হয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান দিতে আসছেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান দেওয়ার নৈতিক যোগ্যতা ওনার নেই, নৈতিক অধিকার ওনার নেই। ওনার যদি কিছু করার থাকে, উনি মন্ত্রী হয়েছেন মানুষের ভোটে জিতে, উনি অ্যাকাউন্টেবল টু পার্সন, অ্যাকাউন্টেবল টু পাবলিক, মানুষের কাছে তিনি দায়বদ্ধ। সেই মানুষের কাছে তিনি প্রশ্নের উত্তরগুলো দিন, যে কেন উনি যে এই 12 পাতার ফর্ম ফিল আপ করালেন আমাদের বাড়ির মা বোনেদের, কেন মাত্র এই কয়েকজনের এই লক্ষ্মীর ভান্ডার যেটা আগে ছিল সেটা বন্ধ হয়ে অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার কথা ছিল, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা গেল কোথায়? মাত্র কয়েকজন পাচ্ছে কেন? ওনাকে প্রশ্ন করুন যে উনি এই যে বন্যা দেখতে গিয়ে আনন্দে গান করতে শুরু করলেন, এই বন্যাগুলো বন্ধ করার জন্য ওনার সরকার কি করছে? ওনাকে প্রশ্ন করুন যে উনি যে এই ফুটপাত থেকে ফুটপাতবাসীদের তুলে দেওয়ার জন্য, বা এই ওনার সরকার যে হকারদের ফুটপাত থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন, তাদের বিকল্প কি ব্যবস্থা করছে? নাকি এই ফুটপাতগুলো থেকে হকার মুক্ত বা ফুটপাতের এই অধিবাসী যারা রয়েছে ফুটপাতবাসী মুক্ত করে সেই ফুটপাতের জায়গায় অন্য কিছু বন্দোবস্ত তারা করছেন? মানে এই ফুটপাতে যে হকার স্টল গুলো থাকতো, সেই হকারের স্টল গুলো উঠে গেলে মানুষ বাধ্য হবে কেনাকাটা করার জন্য বড় বড় শপিং মলে যেতে। উনি কি তাদের ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছেন? উনি কি ওনার মানে আমি তো শুনেছি যে ওনার একটা বুটিক বা কিছু শাড়ির দোকান এরকম কিছু রয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই গড়িয়াহাটের ফুটপাতে বা হাতিবাগানে ফুটপাতে যে ফুটপাত দোকানদাররা রয়েছেন, আমাদের হকার ভাইয়েরা রয়েছেন, উনি যে শাড়িগুলো 25,000 30,000 টাকায় বিক্রি করেন, সেগুলো এখানে 300 400 500 টাকায় বিক্রি হয়। তো উনি কি নিজের ব্যবসার প্রমোশন করার জন্য এই কাজগুলো করছেন? সেটা ওনার কাছে সাধারণ মানুষের প্রশ্ন থাকবে। উনি আগে সেগুলোর উত্তর দিন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান দিতে আসবেন। আসলে ওনারা জানেন যে এই সরকার জনমতের ওপর ভিত্তি করে তৈরি হয়নি, এবং যে কথাটা বহুদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলেরা বলে আসছে, সেই এসআইআর থেকে শুরু করে পরবর্তীকালে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন অসাধু উপায়, এর মাধ্যমেই তারা সরকার গঠন করেছে, তারা ক্ষমতায় এসেছে। সেই কারণের জন্য এরা জনতার কাছে, জনতার দাবি দেওয়ার কাছে মাথা নত করতে রাজি নয়। পৃথিবীর এমন কোনো গণতান্ত্রিক সরকার নেই যে গণতান্ত্রিক সরকার জনতার দাবি দেওয়ার কাছে মাথা নত করে না। এরা যেহেতু গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে আসেনি, সেই কারণের জন্য এরা বলছে যে আমরা মাথা নত করব না। আরে মাথা নত মানুষের দাবির কাছে। আরে গণতন্ত্রকে কি বলা হয়?
গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তা তুমি যদি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের জন্য জনগণের সরকার হয়ে থাকো, তাহলে জনগণ যেটা চাইছে সেটা তো তোমাকে দিতে হবে, সেটা তো তোমাকে জনগণের প্রশ্নের মুখোমুখি হতে হবে। তুমি জনগণের কাছে রেসপন্সিবল। সেই রেসপন্সিবিলিটিটাই এদের মধ্যে নেই। কেন নেই? কারণটা হচ্ছে ওইটা, যে এরা জানে যে আমরা জনগণের দ্বারা নির্বাচিত নই। আর আরেকটা জিনিস বলছি, যে এরা যতই এইসব বড় বড় কথা বলুক না কেন, যেরকম ভাবে মানুষ রাস্তায় নেমেছে, মানুষ ঝোঁকাতে বাধ্য করবে। আমরা এটা দেখেছি সদ্য দিল্লিতে, যে ওই ককরোচ জনতা পার্টির আন্দোলন হয়েছে, এই প্রবল প্রতাপান্বিত মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে, তাকেও ঝুঁকতে বাধ্য করা হয়েছে। তো এরা কোন ছাড়? যে মানুষের ভোটে জিতে আসা হলো, মানুষের কাছে আপনি ভোটটা চাইলেন যে কারণের জন্য, ভোটে জিতে আসার পর আপনি সঙ্গে সঙ্গে নিজের স্বার্থে আপনি হঠাৎ করে দল পাল্টে ফেললেন, বা আপনি যে কথাগুলো বলে, যে বড় বড় কথাগুলো বলে, যে আদর্শের কথা বলে, যে ইস্যুগুলো তুলে আপনি মানুষের কাছ থেকে ভোট চাইতে গেলেন, তার পুরোপুরি অপোজিট একটা ইস্যু বা পুরোপুরি একটা অপোজিট ন্যারেটিভকে সাপোর্ট করতে শুরু করলেন। এই জিনিসটা তো মানুষ কখনোই ভালোভাবে দেখে না। এবং ভারতবর্ষে এরকম একটা আইন রয়েছে যে এই দলত্যাগ বিরোধী আইন। ওরা সেই আইনের ফাঁক গলে কখনো এনসিপিআই, কখনো ভালো তৃণমূল, এইরকম সব নাটক করার চেষ্টা করছে। কিন্তু দিনের শেষে জিনিসটা বুঝতে হবে যে ওরা যখন মানুষের দরবারে আবার যাবে, তখন কিন্তু তারা মানুষের প্রশ্নের সম্মুখীন হবে। কারণ মানুষ তাদেরকে ভোটটা দিয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলেই তাদেরকে ভোটটা দিয়েছে। ওই জোড়া ফুলের প্রতীক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা না থাকলে ওদেরকে কেউ ভোট দিত না। এই যারা আজকে বড় বড় কথা বলছে, এনসিপিআই বা আসল তৃণমূল হ্যানত্যান যা সব বলছে না, তাদেরকে একজনকে জিজ্ঞাসা করে দেখুন তো, যে রেজিগনেশন দিয়ে ইমিডিয়েট ভোট করিয়ে জিতে আসতে পারে কিনা। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল, কংগ্রেস ভেঙে, আমার মনে আছে এই আজকে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা প্রস্তাব করেছিলেন, সেই শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কংগ্রেস থেকে রেজিগনেশন দিয়ে তৃণমূলের সিম্বলে জিতে বিধানসভায় আবার বিধায়ক হয়েছিলেন। তা এদের কারো ক্ষমতা রয়েছে? এই যে 20 জন সাংসদের কথা বলছেন, বা এই যারা রয়েছেন, যারা নিজেদেরকে ভালো তৃণমূল বলে দাবি করেন, তাদের কাছে কতজন বিধায়ক রয়েছে তার সংখ্যার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ কেউই তো সরাসরি বলছে না যে হ্যাঁ আমরা ঋতব্রতর সঙ্গে রয়েছি। কারণ বললেই তো লোকে রাস্তায় চাটন দেবে, ঠিক আছে, কারণ চাটনব্রতর সঙ্গে যারা রয়েছে তাদেরকে পাবলিক চাটন দেবে, এই ভয়তে কেউ কিছু বলছে না। তো এদের কারোর ক্ষমতা রয়েছে যে কোনো জায়গা থেকে জিতে, নিজের দমেতে, নিজের যোগ্যতায় জিতে আসা? কারো ক্ষমতা নেই। তো সেই কারণের জন্য এদেরকে এই মানে আইনগত প্রক্রিয়ায় এদের এই পদ বাতিলের যে ব্যাপারটা, এটা আমাদের করতে হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য। ওদের যদি কোনো নাকলজ্জা বলে জিনিস থাকতো, তাহলে ওরা নিজেরাই রেজিগনেশন দিয়ে বলতো যে আচ্ছা আমরা দল ছেড়ে দিচ্ছি, বা দল ছেড়ে দিয়েছি, তাই আমরা আবার ইলেকশনে গিয়ে জিতে যদি আসতে পারি, পাবলিকের ভোট যদি পাই, তাহলে আমরা জিতবো। কারণ এরা তো দোকান কাটা। তাই দোকান কাটাদেরকে আমাদেরকে শেখাতে গেলে আইনের পথ নিতেই হবে। সেই আইনের পথটাই আমরা নিয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এছাড়াও আমাদের পার্টির লিগাল সেল যারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা এই বিষয়ে সঠিক পদক্ষেপটাই নেবেন। আইনানুগ যা ব্যবস্থা হওয়ার সেইটাই করা হবে। কিন্তু একটা জিনিস, এইটার মধ্যে থেকে বাংলার মানুষের একটা বার্তা, এই ধরনের যারা ধান্দাবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তাদের কাছে একটা বার্তা যাবে, সেটা হচ্ছে গিয়ে যে তোমরা আর এই মিথ্যের বেশাতি করে রাজনীতি করতে পারবে না। আর মানে এই কালচারটা অ্যাকচুয়ালি বাংলায় ছিল না আগে, অন্যান্য রাজ্যে ছিল, যে তুমি একটা পার্টি থেকে জিতে এলে পরের দিনই অন্য পার্টিতে চলে গেলে, এইরকম। তো এই কালচারটা নতুন এখন বিজেপি শুরু করছে, এবং সেটাও একটু বেশ অভিনব প্রক্রিয়ায়, যে নিজেদের দোসর কোনো পার্টিতে জয়েন করাচ্ছে, বা একটা পার্টিকে পুরো ভেঙে দিচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, এটা আমরা বিহারেতেও দেখেছি। তো
বাংলা যে এইসব করার জায়গা নয়, এই ধরনের ডুপ্লিসিটি করার জায়গা নয়, এটা বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে। এবং সেই কারণের জন্যই আপনি দেখুন এই এই যে জনপ্রতিনিধিরা রয়েছে, এরা কিন্তু আর জনগণের সামনে মুখ দেখাতে পারছে না। কেউ নিজের কনস্টিটিউয়েন্সিতে বেরোতে পারছে না, বেরোলে লোকজনের কাছ থেকে ওই চাটন খাচ্ছে।